বন্ধুরা মিলে ঠিক করলাম সবাই দার্জিলিংয়ে ঘুরতে যাব। শতরূপা আর ওর স্বামী ছেলে তিনজনেই মিলে যাবে। অদ্রিজাকে বললাম ওর দাদা যেতে চাইলে যেতে পারে। এদিকে আমি আর বোন যাচ্ছি। কলকাতা শহরের জ্বলন্ত গরমের বিপরীতে দার্জিলিংয়ের সুন্দর আবহাওয়াতে মন ছুঁয়ে গেল। এত দূরে ট্রেনে যাত্রার ধকলে সকলে ক্লান্ত। সন্ধ্যের মধ্যে হোটেলে পৌঁছে রাতের খাবার খেয়ে যে যার মতো ঘরে ঢুকে শুয়ে পড়লাম। পরের দিন সকাল থেকে আরম্ভ করে টানা বেশ কয়েকটা জায়গায় চুটিয়ে ঘুরেছি। সিঙ্গালীলা ন্যাশনাল পার্ক, বাতাসিয়া লুপ আর মিরিক ঘুরে ঘুম মোনাস্ট্রি দেখতে যাই। দার্জিলিংয়ের মার্কেটে আমরা পছন্দ মতো কেনাকাটা করতে করতে আলাদা আলাদা দোকানে ঢুকলাম। আমি একা একটা শীতের জামা কাপড়ের দোকানে মায়ের জন্য শাল চাদর কিনবো বলে দেখছি। তখনই নজরে এলো কাউন্টারে এক ভদ্রলোকের পিছনে দাঁড়িয়ে একটা লোক প্যান্টের পকেটে হাত ঢুকিয়ে ওনার ওয়ালেট বের করার চেষ্টা করছে। আমি মুখে মাস্ক পরেছিলাম, তাই সাহস করে লোকটাকে পিছন থেকে গিয়ে ধরলাম। চোর চোর, এই লোকটা আপনার টাকার ব্যাগ চুরি করছে, একে ধরুন। ভদ্রলোকের বেশ কয়েকজন বন্ধুও আশেপাশেই ছিল। সবাই মিলে লোকটাকে ধরে পুলিশে দিল। আমি ওই পরিস্থিতি থেকে কোনো রকমে বেরিয়ে এলাম। চোর তো ধরা পড়েছে, আমার মুখ দেখে আর লাভ কী? পুলিশের কাছে বয়ান ওনারা দিয়ে দেবেন, নইলে আমাকে পুলিশি ঝামেলায় পড়তে হবে। বাড়ি ফিরে জানলাম আমার জন্য সম্বন্ধ এসেছে, ছেলের বাড়ির লোক দেখতে আসবে। আমার খুব বিরক্তিকর লাগে। শাড়ি পরে সেজেগুজে ওনাদের সামনে বোকাদের মতো বসে থাকতে হবে। পা থেকে মাথা পর্যন্ত নিরীক্ষণ করবে আর শেষে বলবে আপনার মেয়ের গায়ের রঙটা খুব চাপা। কেউ কেউ আবার ঠিকুজি কোষ্ঠী বিচার করবে। কারোর আবার আমার চাকরি করা নিয়েও সমস্যা আছে। চাকরি করলে বউ হাতের নাগালের বাইরে চলে যায়। এত বছর চাকরি করছি, কই আমি তো মা বাবার হাতের নাগালের বাইরে চলে যাইনি। ছেলের বাড়ির লোক শুধু চা সিঙ্গারা মিষ্টি খেয়ে চলে যায়। আমি এখন হাঁপিয়ে উঠেছি যেন। আজও একই জিনিস হবে। ছেলে তার মা বাবার পিসিকে সঙ্গে নিয়ে আমাকে দেখতে এসেছে। ওনাকে দেখে তো আমি অবাক। এনারই তো দার্জিলিংয়ে সেই ব্যাগ চুরি হয়ে যাচ্ছিল। আমাকে দেখে চিনতে পারিনি। আমিও কিছু বললাম না। অন্য দিনের মতো আজ কিছুই হলো না। রিকের মা বাবা আমার বাবাকে বললেন ওনাদের আমাকে খুব পছন্দ হয়েছে। আমার চাকরি করা নিয়েও কোনো আপত্তি নেই। খুব তাড়াতাড়ি আমাদের বিয়ের দিনক্ষণ ঠিক হয়ে গেল। রাতে টেবিলে খেতে বসে মা বাবাকে বললাম সব তো ঠিক আছে, কিন্তু রিক গম্ভীর প্রকৃতির, খুব কম কথা বলে। তার উপরে বুঝতে পারলাম না আমাকে ওর পছন্দ হয়েছে কিনা। বাধ্য ছেলের মতো শুধু হ্যাঁ বলল। মা বাবার কথা অমান্য করে না। এই বিয়ে তোর মত আছে তো? হয়তো মা বাবার কথার ওপরেই কিছু বলার সাহস পায়নি। আমার যেন মনে হচ্ছিল ওকে জোর করে বিয়ে দেওয়া হচ্ছে। তুই এত না ভেবে খাওয়ার দিকে মন দে। না বাবা, ভাবতে হয়। নিজের পছন্দ অপছন্দ বলেও তো কিছু আছে। রিকের মনে জটিলতা থাকলে আমি ওর সঙ্গে সংসার করতে পারবো না। অন্য কাউকে যদি ভালোবেসে থাকে তাহলে? চুপ, উল্টোপাল্টা কথা বলছিস কেন? বোন বলল বিয়ে ঠিক হয়ে গেছে আর এই মেয়ের মুখে হাসি নেই, বরং রিককে সন্দেহ করছে। সুকন্যা মনে মনে ভাবল টেনশন তো হবে বাবা, বিয়ের পরে আমি ঠকতে চাই না। মন খুলে কথা না বললে পরে ভুল বোঝাবুঝি তৈরি হবে। রিকের নিজেকে খুব দুর্বল মনে হয়। অনন্যা যেভাবে ওকে ভুলে গিয়ে জীবনে এগিয়ে গেছে, সেইভাবে রিক অনন্যাকে ভুলে যেতে পারছে না। রিক আজও সেই একই জায়গায় থমকে দাঁড়িয়ে আছে, যেন অতীতকে আঁকড়ে ধরে রয়েছে। অনন্যার বিয়ে হয়েছে 2 বছর হলো। রিক শুনেছে ওর মেয়ে হয়েছে।
অনন্যা ভালো আছে, সুখে আছে, রিক এর থেকে বেশি কিছুই চায় না। কিন্তু এই মানসিক অবসাদ থেকে বেরিয়ে আসার একটাই উপায় আছে। বিবাহ বন্ধনে আবদ্ধ হলে বা সাংসারিক জীবনে ব্যস্ত থাকলে হয়তো সব সমস্যার সমাধান হয়ে যাবে। সুকন্যাকে ভালোবাসতে পারবে কিনা সেটা জানি না। দাম্পত্য জীবনে কতটা সুখে রাখতে পারবে তার গ্যারান্টি দিতে পারবে না। রিক তার জীবনের বাস্তবিক সমস্যার মুখোমুখি হতে চাইছে না, কোনো রকমে পালিয়ে বাঁচতে চাইছে। ডিপ্রেশন থেকে বেরোতে শুধু নিজের কথা ভেবে স্বার্থপরের মতো সুকন্যাকে ব্যবহার করছে না তো? ঠিক ভুল কিছু বিচার করতে পারছে না রিক। সুকন্যাকে কষ্ট দিতে চায় না সে। সৌম প্রায় 7 বছর পরে দেশে ফিরেছে। আপাতত কয়েক বছর কলকাতায় থেকেই কাজ করবে। বাড়িতে মাকে বলে রেখেছে ইলিশ মাছের পাতুরি আর পাঁঠার মাংস দিয়ে ভাত খাবে। সকাল সকাল বেরিয়ে পড়েছে বাজারের ব্যাগ হাতে নিয়ে। বাজারটা ঘুরে দেখবে। কলকাতা শহরের জিনিসের দাম আগের মতো আর নেই, যেন আগুন। যে মাছটা পছন্দ হয়েছে সেটা নিতে যাবে যখন, তখনই একটা মেয়ে মাছটা হাতে নিয়ে ওটার দাম দোকানদারকে দিয়ে দিল। আমি আগে পছন্দ করেছিলাম, আমি নিতাম। আমি আগে দাম দিয়ে দিয়েছি, মানে আগে আমি কিনেছি। মেয়েটাকে দেখে সৌম্যর মনে হলো একে চেনে। মুখশ্রী কারোর সাথে খুব মিল খায়, গলার আওয়াজটাও শোনা শোনা। আমি যদি ভুল না হই তাহলে তুই সুকন্যা, তাই তো? আপনি কি আমাকে স্টক করছেন? আমার নাম কিভাবে জানলেন? না। তাহলে? আমি সৌম্যদীপ। যাকে ভালোবাসতিস তাকেই চিনতে পারছিস না? সুকন্যা ভ্যাবাচাকা খেয়েছে। সৌম্যকে চিনতেই পারেনি। নিজের মনের আবেগ সামলে সাধারণভাবে বলল, তুই কানাডায় ছিলিস তো, কলকাতায় কবে এলি? এই 2 দিন হয়েছে। তোর খবর কি, কেমন আছিস? দুজনে মিলে বেশ কিছুক্ষণ কথা বলল। আমার মতো যেসব মেয়েদের বয়স 30 ছুঁই ছুঁই আর এখনও বিয়ে করেনি তাদের দেখলে লোকে বলে, কী রে কবে বিয়ে করছিস? জামাই ঘরে আসবে তো? স্বামী সন্তান নিয়ে ঘর কবে করবি? আর বিয়ে করার বয়স তো অনেক হলো। তুই বিয়ে করছিস? অনেক রিজেকশন সহ্য করার পর মা বাবাকে বলে দিয়েছিলাম আর পাত্র দেখতে হবে না, আমি বিয়ে করব না। কিন্তু 12 নম্বর ছেলের মা বাবার আমাকে পছন্দ হয়ে যায় আর বিয়ের দিনক্ষণ ঠিক করে নেন। আগামী 16ই শ্রাবণ আমার বিয়ে। সৌম্য হাসি মুখে বলল, অনেক শুভেচ্ছা রইল। নতুন জীবন শুরু করতে চলেছিস, বেস্ট অফ লাক। আসার সময় সুকন্যার নম্বরটাও নিয়ে নেয়। সুকন্যাও ওকে বিদায় জানিয়ে চলে যায়। রাতে শুয়ে সুকন্যার মনে হাজার প্রশ্ন আর মাথায় চিন্তা ঘুরছে। সৌম্য যদি আর 4 মাস আগে দেখা হতো সৌম্যর সাথে, তাহলে খুব ভালো হতো। ওর সাথে আজ যখন দেখা হয়েছিল আমি তখন পুরো সারপ্রাইজড হয়ে গেছিলাম। স্বপ্ন দেখতাম ও ফিরে এসেছে, কিন্তু সেটা সত্যি হবে বলে বিশ্বাস হতো না। যদি আমার বিয়ে না ঠিক হতো তাহলে বাবাকে বলতাম সৌম্যর মা বাবার কাছে আমাদের বিয়ের প্রস্তাব পাঠাতে। আমাকে ভালোবাসার জন্য ওকে জোর করতে পারি না। ওর প্রতি যে দুর্বলতা মনে আছে তা শেষ করে দেব। অতীতকে জড়িয়ে ধরে আমি আমার বর্তমান আর ভবিষ্যৎ নষ্ট করব না। বিয়ের 1 সপ্তাহ আগে ফোন করে সৌম্য কফি হাউসে সুকন্যাকে দেখা করতে বলল। দুজনে মুখোমুখি বসে আছে। প্রথমে সুকন্যা জিজ্ঞাসা করল, হঠাৎ দেখা করতে বললি যে, কিছু দরকারি কথা আছে? তুই আমাকে ভালোবেসে একটা সময় প্রপোজ করেছিলি, মনে আছে? হ্যাঁ,
সেটা অনেক বছর আগের কথা, আর তখন আমাদের যথেষ্ট কম বয়স ছিল। এখন এই কথাগুলো তোলার কি মানে হয়? তুই আমাকে ভালোবেসে অন্য কাউকে কেন বিয়ে করছিস? তার মানে আমার অপেক্ষা করে বসে থাকা উচিত ছিল। এতগুলো বছরে আমার জীবনে কেউ আসেনি, তাই আমি অ্যারেঞ্জড ম্যারেজ করছি। কিন্তু আমি এটা বিশ্বাস করতাম না, আর আজও করি না, যে তোর কোনো গার্লফ্রেন্ড নেই। সত্যিই কি তোর কারোর সাথে রিলেশন নেই? না বললেও আমি মানব না। সে তো ছিল, কিন্তু ও আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছে, আর আমাদের মধ্যে ব্রেকআপ হয়ে গেছে। ঠিক আছে, অন্য কারোর সাথে সম্পর্ক তৈরি করার চেষ্টা কর। যার দুদিন পরে বিয়ে, তুই তার কাছে এসে তোকে ভালোবাসার প্রস্তাব দিচ্ছিস। আমাকে তুই পছন্দ করতিস না, তোর পাশে আমাকে মানাবে না। আমার ভালোবাসা তোর কাছে আজও মূল্যহীন। তুই আমাকে কখনো প্রায়োরিটি দিসনি। আত্মসম্মান বলেও কিছু একটা থাকে। এত কিছু জানার পরে আমি নির্লজ্জের মতো তোর কাছে ছুটে যাব, এটাই চাস তুই? আমাকে কি একটা সুযোগ দেওয়া যায় না? সুযোগ তাদের দিতে হয় যারা যোগ্য। এখনও সময় আছে, তুই ঠান্ডা মাথায় চিন্তা করে দেখ। তুই চাইলেই আমাদের দুজনের জীবন সুন্দর হতে পারে। তোকে কোনো কিছুর অভাব বুঝতে দেব না, অনেক ভালো রাখবো, সুখে থাকবি তুই। সুকন্যা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, পৃথিবীতে আমার বাবা মা প্রথমে প্রাধান্য পাবে, তারপরে বাকিরা। আমি তাদের বিশ্বাস ভাঙব কী করে? তারাও কষ্ট পাবে। তাদের সম্মানের কথাও ভাবতে হবে আমাকে। তোকে কিভাবে বিশ্বাস করি সৌম্য? তুই যদি শুধরে গেছি বলতিস তাহলে মানা যেত। তোর কাছে অনেক টাকা আছে যা আমার নেই। তোর স্ট্যান্ডার্ড হিসাবে আমি তোর পাশে সত্যিই বেমানান। এমন কিছু আহামরি দেখতেও নয় যেখানে তুই স্বয়ং রাজকুমার। আমি সামান্য মাইনের চাকরি করি, তুই খুব বড় লোক। তুই আমার থেকেও খুব ধনী আর সুন্দরী মেয়ে পেয়ে যাবি। বামুন হয়ে চাঁদ ছোঁয়া যায় না। বিল পেমেন্ট করে উঠে চলে গেল সুকন্যা। সৌম্য তখনও ওখানে বসে আছে। কেউ এতটা স্বার্থপর হতে পারে? একটা সময় সুকন্যাকে অপমান করেছে, এখন টাকার লোভ দেখিয়ে উড়িয়ে নিয়ে যেতে চায়। আজ সৌম্যর বলা কথাগুলো মনে করেই রাগ হচ্ছে। সৌম্য নিজে থেকে ধরা দিয়েছিল, সুযোগটা ব্যবহার করা উচিত ছিল কি? কিন্তু ওকে না বেছে নিয়ে কোনো ভুল করলো না।